মাথা ঘুরিয়ে শামীম আলোর কেবিনের দরজার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে। তারপর হেঁটে ডাক্তার রুবির কেবিনে যায়। মেয়েদের এত গলাবাজি করা ঠিক না আম্মু। বেশি গলাবাজি করার পরিণতি দেখলে। আলো নিস্তেজ কণ্ঠে বলে। রেহেনা মেয়ের হাত ধরে চুমু খেয়ে কাঁদতে কাঁদতে বলে, একদম না আম্মু, একদমই না, এমন কথা বলবি না। আলো কোনো কথা বাড়ায় না, মাথা ঘুরিয়ে জানালার বাইরে তাকিয়ে থাকে। তার কেবিনের জানালার বাইরে একটা চমৎকার চারুল গাছ আছে, তার ডালে কিছু পাখি বসে আছে। সে একদৃষ্টিতে পাখিগুলোর দিকে তাকিয়ে আছে। শরীরের যেসব জায়গায় লেগেছে সার্জারি করাটা অনেকটাই সহজ। মুখে হলে আমরা রিস্ক নিতে চাইতাম না। এখন তোমার সিদ্ধান্ত, আই মিন আলো সিদ্ধান্ত বাকিটা। শামীম রুবির দিকে তাকিয়ে আছে। রুবি বলতে থাকে, আজ নিয়ে যেতে পারো। আর যেটা ইম্পর্টেন্ট নোট দিতে চাই সেটা হলো ওর মানসিক স্বাস্থ্যের দিকে খেয়াল রাখবে। আই থিঙ্ক তুমি বুঝেছো। শামীম মাথা নাড়ায়। রুবি বলতে থাকে, একটার পর একটা দুর্ঘটনার মধ্যে দিয়ে গিয়েছে, তাই ওর মনে হচ্ছে সবকিছু যেহেতু ওর সাথেই হচ্ছে, তাহলে নিশ্চয়ই ওর দোষ। ও আসল অপরাধী। এটা থেকে ভবিষ্যতে ভয়ঙ্কর মানসিক সমস্যা দেখা দিতে পারে। ওকে খুব দ্রুত কোনো সায়েন্টিস্টের কাছে নিয়ে যাও। ডাক্তার ফজলে রাব্বি বেস্ট এই ব্যাপারে। শামীম উদাস চোখে তাকিয়ে থাকে। রুবি বলতে থাকে, হঠাৎ অদ্ভুত অদ্ভুত আচরণ করলে ভয় পেও না। কি বলতো, মেয়েরা নিজের শরীর ত্বকের ব্যাপারে খুব সেনসিটিভ। ওর কাছে মনে হতেই পারে ও এখন কুৎসিত হয়ে গিয়েছে অনেকটা। ওর সৌন্দর্য কমে গিয়েছে, তাই ডিপ্রেশনে হুটহাট কান্নাকাটি করতে পারে, রাগ দেখাতে পারে। রুবি শামীমের দিকে এক গ্লাস পানি এগিয়ে দিয়ে বলে। খেয়ে নাও। শামীম পানিটা খায়। রুবি বলতে থাকে, কি অবস্থা করেছো নিজের। ম্লান হেসে হাতের গ্লাসটা টেবিলের ওপর রেখেই শামীম উঠে দাঁড়ায়। তারপর সোজা হেঁটে আলোর কেবিনের দরজার সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ে। কিছুক্ষণ কেবিনের বাইরে জড়তা নিয়ে দাঁড়িয়ে থেকে দরজা ঠেলে পর্দা সরিয়ে ভেতরে ঢোকে। কারো অস্তিত্ব টের পেয়ে আলো মাথা ঘুরিয়ে তাকাতেই দেখে শামীম তার দিকে ধীর পায়ে এগিয়ে যাচ্ছে। আলো বেডে আধশোয়া হয়েছিল। কয়েক পলক শামীমের দিকে তাকিয়ে থেকে মাথা ঘুরিয়ে আবারও জানালার বাইরে চোখ রাখে। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে একটা চেয়ার টেনে শামীম বসে পড়ে। তারপর আলোর দৃষ্টি আকর্ষণের চেষ্টা করতেই গলা খাকারি দেয়। আলো তাকাই না, ওদিকে মুখ ঘুরিয়ে রেখে নিস্তেজ কণ্ঠে বলে, সবসময় অন্যের ভুলের মাসুল কেন আমাকে গুনতে হয় বলতে পারেন? শামীম আলোর দিকে কয়েক মুহূর্ত তাকিয়ে থেকে বলে, চা খাবে? হসপিটালের বাইরে একটা ছোট চায়ের দোকান আছে, ওদের চা চমৎকার। আমি ফ্যান হয়ে গিয়েছি, এখানে এসে রোজ খাই। আলো মৃদু স্বরে বলে ওঠে। কেন আসেন? শামীম একটা হাই তুলে বলে ওঠে। চা খেতে। আলো কিছুক্ষণ চুপ করে থাকে, তারপর বলে, ডিভোর্সের নোটিশ পাঠানোর কথা হয়েছিল সেদিন, পাঠিয়েছিলেন? শামীম মাথা নাড়ায়। আলো কাঁপা কাঁপা গলায় বলে, কেন? কেউ আটকে দিয়েছিল। কে? কলমের কালি শেষ হয়ে গিয়েছিল। আর কোনো কলম নেই পৃথিবীতে? আছে, কিন্তু কোনো কলমের ক্ষমতা নেই। আলো একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলে, আপনার প্রতি আমার রাগ নেই, যত রাগ সব নিজের প্রতি। আপনি চলে যান। শামীম নাটকীয় ভঙ্গিতে বলে। আর আমার হিসেব? আলো ঘুরে তাকায়, অবাক হয়ে বলে। কিসের হিসেব? মুহূর্তেই শামীম চোখ মুখ কুঁচকে বলে ওঠে, শর্ত মানুনি, শাস্তি পেতে হবে তোমাকে। শর্ত? শাস্তি? কি বলছেন আপনি? বাজিতে কি শর্ত ছিল? আলো আমতা আমতা করে বলে, আমরা জিতলে আপনি আমার কথা শুনবেন, আর আপনি জিতলে আমি আপনার কথা শুনব। কে জিতেছে? আপনি। হ্যাঁ, আমি জিতেছি। আর শর্ত অনুযায়ী তোমাকে ভালো থাকতে বলা হয়েছিল। ভালো থেকেছো তুমি? আলো চুপ করে থাকে। শামীম গম্ভীর কণ্ঠে বলে, শর্ত ভেঙেছো তুমি, শাস্তি পেতে হবে তোমায়। আলো শামীমের মুখের দিকে তাকিয়ে থাকে। শামীম বলতে থাকে, আর তোমার শাস্তি হচ্ছে তুমি বাথরুমের মতো তোমার স্বামীর ঘরে ফিরবে। আলো বলে ওঠে, অসম্ভব, অসম্ভব।
বাজি শর্ত এসব ভুলে যান, আমি কোথাও যাব না। শামিন একদৃষ্টিতে তাকিয়ে থাকে আলোর দিকে। আলোর চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ে। অস্ফুট স্বরে বলে, প্রত্যেকটা পুরুষের কাম্য তার স্ত্রীর নিখুঁত একটা শরীর। আমি কোনো পুরুষকে গ্রহণ করার পরিস্থিতিতে নেই। আপনার দয়া দেখানোর কোনো প্রয়োজন নেই। আমি কারো চোখে আমার জন্য দয়া দেখতে চাই না। আমাকে আমার মতো ছেড়ে দিন। শামিন একদৃষ্টিতে তাকিয়ে থাকে আলোর দিকে। আলোর চোখের পানি মুছে নিয়ে বলে, কি হলো? বলেছি তো চলে যান। যাব, তবে আমার স্ত্রীকে সাথে নিয়ে। ইয়াসার মির্জা। আলো রাগ দেখিয়ে বলে ওঠে। হ্যাঁ বলো আসিয়া। বাড়াবাড়ি করছেন। শামিন অদ্ভুতভাবে হাসতে থাকে। আলো চেঁচিয়ে ওঠে। আব্বু, আব্বু তুমি কোথায়? আতায়ুর আলম কেবিনের ভিতরে ঢোকে। তার পিছু পিছু ঢোকে রেহেনা, আজান, আয়াত, আলোর বান্ধবীরা, ফুয়াদ, ঈশিতা, জামিল, দলের ছেলেরা সবাই। আলোর গায়ে হসপিটালের পোশাক, চুলে দুটো বেনি করা। আতায়ুর আলমকে দেখে আলো বলে ওঠে। উনি কি বলছে? মানে কি বলছো? আতায়ুর আলম গা ছাড়া ভঙ্গিতে বলে। আলো চেঁচিয়ে বলে, আমাকে নিয়ে যেতে চাইছে। হ্যাঁ তো। নিচু স্বরে বলে আতায়ুর আলম। আলো অবাক হয়ে বলে। এত মানে? আতায়ুর আলম অবাক আলোকে হতভম্ব করে দিয়ে বলে, তোমার স্বামী তোমাকে নিয়ে যাবে, আমাকে বলছো কেন আম্মু? আমি কি তোমাদের মধ্যে কথা বলার? আলো ঘুরে ঘুরে কেবিনের মধ্যে থাকা প্রত্যেকের মুখের দিকে তাকিয়ে বলে ওঠে। ও সবাই একজোট হয়েছো? সবাই চুপ করে থাকে। আলো বলে, আমি যাব না, আমি কোথাও যাব না। চাই না দয়া কারো। জাস্ট লিভ মি অ্যালোন। আমি ক্লান্ত। স্বামীর মুখে কারান্ত শব্দ করে গম্ভীর কণ্ঠে বলে ওঠে। আমি এখন আমার বউকে আমার সাথে আমার বাড়িতে তার স্বামীর বাড়িতে নিয়ে যাচ্ছি। এখানে যদি কারো আপত্তি থাকে তাহলে সে 3 সেকেন্ডের মধ্যে আমার সামনে আসুক। 3 সেকেন্ড অতিবাহিত হয়। স্বামীন আলোর দিকে তাকিয়ে স্নিগ্ধ একটা হাসি দেয়। তারপর বলে, দেখলে, কারো কোনো আপত্তি নেই। তারপর শার্টের হাতা ফোল্ড করতে থাকে সে। আলো বলে ওঠে। সাথে চাইছেন আপনি? শামিন ফুয়াদের দিকে গাড়ির চাবি দিয়ে বলে। স্টার্ট করো গিয়ে। ফুয়াদ হেসে বলে। जो हुकुम मेरे आका। আলো বলতে থাকে। কি করতে চাইছেন আপনি? ইতিহাসের পুনরাবৃত্তি। গম্ভীর কণ্ঠে বলে ওঠে শামিন। মানে তোমার মতো তেরা মেয়ের সাথে যেটা করা উচিত, যেটা না করলেই নয়। শামিন আলোর দিকে এগিয়ে যায়। আলো কিছু বুঝে ওঠার আগেই সবার সামনে তাকে পাঁচা কোলা করে তুলে নেয় শামিন। আলো বাধা দিতে চেয়েও পারছে না, সেই শক্তি তার গায়ে অবশিষ্ট নেই। শামিন এগিয়ে যায়, পিছনে না ফিরে রাহাত আর জামিলকে উদ্দেশ্য করে বলে। হসপিটালের সবাইকে পেট ভরিয়ে মিষ্টি খাইয়ে বাসায় আসবি। সবাইকে বলে দিবি আজ ইয়ামিন ইয়াসার মির্জার বিয়ে, পাত্রী তার স্ত্রী। ঈশিতা, রেহেনা আর আতায়ুর আলমের থেকে বিদায় নিয়ে ভাইয়ের পিছু পিছু যায়। আগন্তুকেরা সবাই অবাক চোখে শামিনকে দেখছে। মেয়র তার স্ত্রীকে কোলে দিয়ে হাঁটাহাঁটি করছে কেন? ভিড় জমে গিয়েছে করিডোরে। আলো নিশ্চুপ চোখের পানি ফেলে শামিনের বুকে কিল ঘুষি মারতে থাকে। দোতলা থেকে সিঁড়ি বেয়ে নেমে শামিন হসপিটাল থেকে বের হয়। ফুয়াদ গাড়ির সামনে দাঁড়িয়ে আছে। শামিন এসে দাঁড়িয়ে ফুয়াদকে বলে। নেতা হিসেবে আমাকে সব সময়ই তুই 0 দিস, স্বামী হিসেবে কত দিতে চাস? 10-এ 8। কেন? আর 2 মার্কস কাটা কেন? মাত্র একতলা সিঁড়ি বেয়ে নেমেছিস আর এতেই হাবিয়ে গিয়েছিস। শামিন ম্লান হেসে বলে। হাঁপাবো না? 1050 কেজি বই নিয়ে এসেছি। 1050 কেজি মানে? ফুয়াদ অবাক হয়ে জানতে চায়। শামিন হেসে বলে। 50 কেজি ওর শরীরের আর 1000 কেজি ওর আত্মসম্মানের ওজন। তুই বকবক না করে গাড়ির দরজা খোল, নয়তো এটাকে এখানেই ফেলে দিব। ওহো, ভুল বলেছি। ওজন মনে হচ্ছে 70 কেজির কাছাকাছি। হাই ডোজের ওষুধ খেয়ে খেয়ে 20 কেজি বাড়িয়েছে। হাত ব্যথা হয়ে গেল। ফুয়াদ হেসে গাড়ির দরজা খুলে দেয়। আলোর চোখ বেয়ে পানি পড়ছে। বিড়বিড় করে বলতে থাকে। দয়া চাই না, চাই না। শামিন আলোকে বসিয়ে দিয়ে আলোর পাশে বসে পড়ে। ফুয়াদ ড্রাইভিং সিটে, ঈশিতা তার পাশে। গাড়ি চলতে শুরু করে। আলোর ছটফটানি কমছে না। তেজ নিয়ে বলতে থাকে।
কি ভেবেছেন আলো দয়া নেওয়ার পাত্রী? লাগবে না, আমাকে আমার বাবা মায়ের কাছে দিয়ে আসুন। আসুন বলছি। স্বামীনকে ধাক্কাতে থাকে আলো। স্বামীনের বলিষ্ঠ শরীরে তার কোনো প্রভাব পড়ে না। আলোর দিকে তাকিয়ে বলে, চুপ করে বসে থাকো, ব্যথা লাগবে তোমার। আলো থামলো। স্বামীনের হাত খামছে ধরে বলে, গাড়ি থামাতে বলুন, বলুন। স্বামীন আলোর কথা না শুনে ডান হাত দিয়ে আলোর দুহাত আঁকড়ে ধরে রেখেছে। আলো নিজের হাত ছাড়ানোর প্রাণপণ চেষ্টা করে, কিন্তু সে অপারগ। হুট করেই আলো এক কাণ্ড করে বসে। স্বামীনের হাত থেকে নিজের হাত ছাড়াতে না পেরে স্বামীনের হাতে কামড় বসিয়ে দেয়। ঘটনার আকস্মিকতায় হতভম্ব হয়ে স্বামীন আর্তনাদ করে ওঠে। ফুয়াদ গাড়ির ব্রেক কষে দেয়। মাথা ঘুরিয়ে স্বামীন চোখ বড় বড় করে আলোকে দেখতে থাকে। আলো তার চোখের দিকে তাকিয়ে আছে কটমট দৃষ্টি দিয়ে। ফুয়াদ বলে ওঠে, ভাই আমি গাড়ি ঘুরাচ্ছি, এটাকে মেন্টাল হসপিটালে নিয়ে আসবো। তোর এর সাথে সংসার করার দরকার নেই, খুব রিস্কি হয়ে যাবে ভাই, তোর প্রাণনাশের ভয়। স্বামীন হতভম্ব হয়ে আলোর দিকে তাকিয়েই থাকে বেশ কিছুক্ষণ। তারপর ফুয়াদকে ঠান্ডা গলায় বলে, পাগলের চিকিৎসা আমি দিতে জানি, তুই গাড়ি স্টার্ট কর। তারপর ঈশিতার দিকে তাকিয়ে বলে, ফোন করে ওদের জানিয়ে দে। ঈশিতা মাথা নাড়িয়ে ফোনে ঋতুর নাম্বার ডায়াল করে। ফোন রিসিভ হতেই বলে ওঠে, মেঝু ভাবি, মির্জাবাড়ির বড় বউ ফিরছে, বধূ বরণে তৈয়ারি করো। নিস্তেজ শরীরটা নিয়ে সিটে হেলান দিয়ে চোখের পানি ফেলতে থাকে আলো। ঈশিতা মাথা ঘুরিয়ে পিছনে তাকিয়ে বলে, ভাবি স্টপ, অনেক হয়েছে, অনেক করেছো তুমি, অনেক। আমি খুব খারাপ আপু, আমাকে একা ছেড়ে দাও। কারো দয়া চাই না আমার, কারো দয়া না। তুমি আমার দেখা সব থেকে সুন্দর বিয়ের কোণে। আকাশি রঙের হসপিটালের ড্রেস, চুলে দুটো বিনি, তোমাকে পুরো অপ্সরার মতো লাগছে বড় ভাবি। আলোকে জড়িয়ে ধরে ঋতু বলে। আলো চুপচাপ দাঁড়িয়ে আছে, তার চোখের পানি শুকিয়ে গালে লেপটে আছে। ঈশিতা ভিতরে ছুটে গিয়ে একটা বড় ফুলের তোড়া নিয়ে এসে আলোর সামনে দাঁড়ায়। তারপর খুশি খুশি গলায় বলে, ওয়েলকাম ব্যাক ভাবি, আমার বড় ভাবি, আমাদের বড় ভাবি। আলো ঈশিতার দিকে তাকিয়ে আছে। ঈশিতা আলোকে আগলে নিয়ে বলে, তোমার বাড়িতে পদধূলি দাও এবার, আমাদের বাঘিনী তুমি, একটু কথা শোনো আমাদের। স্বামীন আলোর পাশে দাঁড়িয়ে মৃদু স্বরে বলে। কোলে করে নিতে হবে। আলো স্বামীনের দিকে তাকিয়ে বাড়ির সবার দিকে তাকায়। পরি এসে আলোর হাত ধরে বলে, এসো আমাদের সাথে ভাবি, এসো বলছি। টানতে টানতে আলোকে স্বামীনের ঘরে নিয়ে যায় ওরা। ঋতু দাঁড়িয়ে পড়ে, স্বামীনের দিকে তাকায়। স্বামীন ফিসফিসিয়ে ঋতুকে বলে, আগে মাথার স্ক্রু ঢিলা ছিল, এখন পুরোপুরি খুলে গিয়েছে, একটু সামলে রাখো, আমি রেঞ্জ নিয়ে আসছি। কথাটা বলে স্বামীন ফুয়াদকে নিয়ে বেরিয়ে পড়ে। সবকিছুর ব্যবস্থা করতে হবে তাকে। আলো বিছানার উপর গটিয়ে বসে আছে। ঈশিতা পরি দুজনে তার সামনে হাত বেঁধে দাঁড়িয়ে আছে। বিছানার উপরে একটা শাড়ি। কিছুক্ষণ আলোর দিকে বিরক্ত ভঙ্গিতে তাকিয়ে থেকে ঈশিতা মুখে কারান্ত শব্দ করে বলে, বড্ড বেশি সাফার করাচ্ছ ভাবি তুমি আমাদের। এরপর যখন রায়বাগিনী ননদিনী হয়ে শোধ তুলবো, তখন কিছু বলতে পারবে না বলে দিলাম। আলো নিশ্চুপ। ঈশিতা বলে, ভাইয়া কোথাও বেরিয়েছে, চুপচাপ শাড়িটা পরে নাও, নয়তো এসে আমাদের কথা শোনাবে। আলোর কাছ থেকে কোনো সাড়া না পেয়ে ঈশিতা বলে, দাঁড়াও, ভাইয়াকে ডেকে আনছি। পরি আর ঈশিতা চলে যায়। আলো ঘরে চুপচাপ বসে থাকে। তার দৃষ্টি ঘুরে ফিরে ঘরের চারপাশটা দেখতে থাকে। সবকিছু ঠিক আগের মতোই আছে, সে যেমনটা রেখে গিয়েছিল। ড্রেসিং টেবিলের সামনে তার জন্য রাখা প্রসাধনী, ঘরের এক কোণে তার ব্যবহার করা 3টে শাড়ি আলনায় ঠিক সেরকম রাখা আছে যেরকম সে রেখে গিয়েছিল। স্বামীনের টেবিলের ওপর আলোর রেখে যাওয়া কিছু বই, যা সে এবারে লাইব্রেরি ঘর থেকে এনেছিল, সেগুলো ঠিক সেভাবেই রাখা আছে যেভাবে সে রেখে গিয়েছিল। তবে কি লোকটা জানতো আলো এ বাড়িতে ফিরবে? কেন রেখে দিয়েছে এখনো এসব? কিসের জন্য? শাড়িটা পরে আসো। আলোর সামনে বসে আলোর চোখের দিকে তাকিয়ে বলে স্বামীন। আলো স্বামীনের দিকে তাকিয়ে থাকে। স্বামীন নরম গলায় বলে, পরে এসো, তোমার প্রতি কঠিন হতে ইচ্ছে করে না আসিয়া, একদম করে না। কঠিন হয়ে কি করবেন, মারবেন আমাকে?
আলো দৃঢ়ভাবে বলে। শামিন ম্ল্যান হাসে, তারপর অন্যদিকে মুখ ঘুরিয়ে নিয়ে নিচু স্বরে বলে। না, নিজের হাতে শাড়িটা পরিয়ে দিব। আলো চমকে ওঠে। শামিন বলতে থাকে। আমি তোমার জীবনের একটা ক্ষত, আমাকে না হয় ক্ষত হিসেবেই রাখো, তবুও রাখো। ধীরে ধীরে না হয় মিলিয়ে যাব আসিয়া, সময় দাও, সুযোগ দাও। আলো চুপচাপ তাকিয়ে থাকে শামিনের দিকে। শামিন আলোর একটা হাত মুঠি করে ধরে আলোর চোখে চোখ রেখে ব্যাকুল কণ্ঠে বলে ওঠে। সুযোগ প্রার্থী আমি, আমাকে ভোট নয়, আপনি একবার সুযোগ দিন আসিয়া। আপনার একটা সুযোগে একজন অপরাধী আলোর পথে ফিরতে পারবে। রাষ্ট্রের প্রতি কি এতটুকু দায় নেই আপনার? অপরাধ সংশোধনের সুযোগ দিন, তরুণ সমাজ বাঁচান। আলো কোনো কথা না বলে না। কিছুক্ষণ দুজনে চুপচাপ থাকে। শামিন বলে। 10 মিনিট সময় তোমাকে দিলাম, যদি এই শাড়িটা পরো তাহলে ধরে নেব তুমি একটা অপরাধীকে সুযোগ দিচ্ছ। আর না পারলে? ঠান্ডা গলায় জিজ্ঞেস করে আলো। শামিন কিছুক্ষণ চুপ করে থেকে বলে। তাহলে বারবার আপনার কাছে সুযোগ চেয়ে যাব? আমি বড্ড বেহায়া আছি, ইউ নো দ্যাট। কথাটা বলে শামিন চুপচাপ চলে যায়। বাড়ির সবাই আয়োজনে ব্যস্ত। শান্তি নীড়ে আলোর ফেরা উপলক্ষে ছোটখাটো একটা অনুষ্ঠান হবে। লিভিং রুমে কাজী বসে আছে, তার পাশে আতায়ুর আলম। শামিন এসে খুবই বিনয়ী হয়ে আতায়ুর আলমের পাশে বসে। তারপর আতায়ুর আলমের দিকে তাকিয়ে বলে। 3 লক্ষ টাকা গাবিন ছিল, আপনি চাইলে সংশোধন করে আরো বাড়াতে পারি। আতায়ুর আলম ম্ল্যান হাসে, তারপর বলে। আমি পেশায় একজন সাংবাদিক, ব্যবসায়ী নই। কাজী সাহেব কাজী কাগজপত্র রেডি করে আতায়ুর আলমের সামনে রাখে। বিয়ের কাগজে সাক্ষী সংশোধন করে মেয়ের বাবাকে দিয়ে সই করিয়ে নেওয়া হয়েছে। আতায়ুর আলম সাইন করে চুপচাপ বসে থাকে। শামিন একদৃষ্টিতে বিয়ের কাগজের দিকে তাকিয়ে আছে। আতায়ুর আলম বলে। আমার মেয়েকে আনো, ওকে দেখতে চাই। শামিন হাতের ঘড়ির দিকে তাকায়। 10 মিনিটের জায়গায় 15 মিনিট হয়ে গিয়েছে। সে উঠে দাঁড়ায়, তারপর দোতলায় চলে যায়। ঝর্ণা ছেড়ে দিয়ে তার নিচে দাঁড়িয়ে আছে আলো। শামিনের দেওয়া শাড়িটা ওয়াশরুমের সাথে লাগোয়া একটা আয়নার সামনে রাখা। শাড়িটার রং কমলা। পানির ঝর্ণা বন্ধ করে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে চুপচাপ। তারপর হাত বাড়িয়ে শাড়িটা নিয়ে গায়ে জড়িয়ে দিতে থাকে। কুচিগুলো কোমরে গুছে নিয়ে আঁচল বুকে তুলতে যাবে, তখনই আয়নায় চোখ যায় তার। পেটের ডান পাশটা দেখে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে। শরীরটা ধীরে ধীরে অসাড় হয়ে যাচ্ছে। ভেজা ঠোঁট দুটো কাঁপছে, চোখের কার্নিশে পানি জমেছে। কাঁপতে কাঁপতে অনেকটা সাহস নিয়ে ঘুরে দাঁড়ায় সে। আঁচলটা হাত থেকে ছেড়ে দিয়ে মাথা ঘুরিয়ে পিঠের একটা দিক দেখার চেষ্টা করে আয়নায়। থমকে যায় সে। কিছু সময় চুপ থেকে বিকট শব্দে চিৎকার দিয়ে ওঠে। শামিন ঘরের ভিতর পা রাখতেই থমকে যায়। ওয়াশরুমের ভিতরে আলো উন্মাদের মতো আর্তনাদ করে যাচ্ছে। দ্রুত পায়ে দরজা ধাক্কাতে থাকে। আলো কেঁদেই যাচ্ছে। শামিন কিছুক্ষণ দরজায় ধাক্কা দিয়ে ক্লান্ত হয়ে পড়ে, তারপর থেমে যায়। নরম গলায় ডাকতে থাকে। প্লিজ বেরিয়ে এসো। কোথায় কষ্ট হচ্ছে তোমার? আমি জানতে চাই, আমার জানার অধিকার আছে আলো, আমার হাতে সেই অধিকারের সনদ। আলো কাঁদতেই থাকে। শামিন ব্যাকুল হয়ে বলে ওঠে। কতটুকু পুড়ে গিয়েছে বলে কষ্ট পাচ্ছ আসিয়া? তুমি তো পুড়ে গিয়েছো, এখন আমাকে পোড়াচ্ছ। আর পুড়িও না আমাকে, দরজাটা খুলো, বেরিয়ে এসো, আমায় দয়া করো এবার। বেশ কিছুক্ষণ শামিন ওয়াশরুমের দরজার কাছে দাঁড়িয়ে থাকে চুপচাপ। আলো তখনও কেঁদে যাচ্ছে। কোনো সান্ত্বনা খুঁজে পাচ্ছে না সে। কাঁদতে কাঁদতে ক্লান্ত হয়ে পড়েছে। শামিন এদিকে ওদিকে অসহায়ের মতো একবার তাকিয়ে শরীরের সমস্ত শক্তি খরচ করে দরজায় বেশ কয়েকবার ধাক্কা দিতেই সিটকিনি ভেঙে দরজা খুলে যায়। একটা গভীর নিঃশ্বাস নিয়ে শামিন ওয়াশরুমের ভিতরে পা রাখে। আলো ওয়াশরুমের একপাশে মেঝেতে পা ছড়িয়ে বসে দেওয়ালে মাথা ঠেকিয়ে কাঁদছে। তার শরীর কাঁপছে, ভেজা চুল বেয়ে পানি পড়ছে, শাড়ির আঁচল মাটিতে লুটিয়ে পড়ে আছে। শামিন এগিয়ে গিয়ে হাঁটু গেড়ে বসে। আলোর দিকে খানিকটা ঝুঁকে তার আঁচল উঠিয়ে তার গায়ে জড়িয়ে দেয়। ক্রন্দনরত আলোর মুখের দিকে তাকিয়ে নরম গলায় বলে। চলো ওঠো। আলোর থেকে কোনো সাড়া না পেয়ে শামিন কিছু সময় আলোর দিকে তাকিয়ে থাকে।
তারপর পাঞ্জাবির হাতা গুটিয়ে নিয়ে আলোকে তুলে নেয়। বিছানায় এনে আলোকে বসিয়ে দিয়ে শামিন আলোর মুখোমুখি বসে। আলোর কান্না থেমেছে, কেমন নির্জীব হয়ে বসে আছে এখন। শামিন খানিকটা ঝুঁকে আলোর চোখের দিকে তাকিয়ে বলে, সমস্যা কোথায়? আলো মুখটা সরিয়ে নেয়। শামিন কিছুক্ষণ আলোকে দেখে, কাঁদতে কাঁদতে নাকের ডগা লাল বানিয়ে ফেলেছে। শামিনের ইচ্ছে করছে হাত দিয়ে ওই নাকের ডগা ছুঁয়ে দিতে, কিন্তু অযাচিত আহ্লাদে স্পর্শ দিয়ে এই মেয়েটার গালাগাল খেতে সে ইচ্ছুক নয় এখন। হাজার হলেও সে এই শহরের মেয়র, তার একটা গাম্ভীর্য নিয়ে চলা উচিত। কথায় কথায় পুচকে বউয়ের গালাগাল খাওয়া তার শোভা পায় না। শামিন একটা গভীর নিঃশ্বাস ফেলে বলে, ওয়াশরুম কাদার জায়গা? এত সুন্দর পরিপাটি রুম আমার, কত সুন্দর একটা টানা বারান্দা। কোথায় রুমের এসি অন করে এই নরম বিছানায় শুয়ে শুয়ে কাঁদবে? তা না, এইসব রেখে ওয়াশরুমে ঢুকে কাঁদছো কেন? সত্যি তোমার মাথায় স্ক্রু খুলে কোথাও পড়ে গিয়েছে। আলো দৃষ্টি বিছানার চাদরের ফুলকাটা নকশায় দিয়ে আছে। শামিন উঠে আলোর আলমারি থেকে একটা নতুন তোয়ালে বের করে আনে। আলোর হাতে ধরিয়ে দিয়ে বলে, মাথা মুছে নাও, ঠান্ডা লেগে যাবে। আলো চুপ। শামিন একটা দীর্ঘশ্বাস ছেড়ে মৃদু স্বরে বলে, তুমি আমাকে দিয়ে বড্ড খাটাও, এটা ঠিক না আলো। কথাটা বলে শামিন নিজের হাতে আলোর চুল মুছিয়ে দিতে থাকে। আলো পাথরের মতো বসে আছে। শামিন কি করছে সেদিকে তার কোনো ভ্রুক্ষেপ নেই। চুল মুছিয়ে আলোর মাথায় তোয়ালেটা সুন্দর করে জড়িয়ে দেয় শামিন। শামিনের দরজার বাইরে এসে আতায়ুর আলম দাঁড়িয়ে পড়ে। মেয়ে জামাইয়ের ব্যক্তিগত রুমে সে আসতে ইচ্ছুক ছিল না। ঈশিতা আর ঋতু জোর করে নিয়ে আসে তাকে। ঘরের ভেতরে শামিনের বউয়ের সেবা করার দৃশ্য দেখে সবাই থতমত খেয়ে যায়। ঈশিতা আর ঋতু মুখ চাওয়াচাওয়ি করে দুজনে দুদিকে কেটে পড়ে আতায়ুর আলমের পেছন থেকে। আতায়ুর আলম বোকার মতো কয়েক মুহূর্ত দাঁড়িয়ে থেকে ঘুরে সিঁড়ির দিকে যাওয়ার জন্যে পা বাড়ায়। পেছন থেকে শামিন বলে ওঠে, আসুন। আতায়ুর আলম দাঁড়িয়ে পড়ে। শামিন ঘরের বাইরে এসে বলে, আপনার মেয়ের আপনাকে প্রয়োজন, তার কাছে থাকুন। আমি আপনাদের দুজনের জন্য খাবার পাঠিয়ে দিচ্ছি ওপরে। শামিন চলে যায়। আতায়ুর আলম মাথা ঘুরিয়ে আলোকে দেখে তার কাছে যায়। আলো মাথা নিচু করে নিস্তেজ হয়ে বসেছিল। আতায়ুর আলম গিয়ে মেয়ের পাশে বসে। কিছুক্ষণ চুপ করে বসে থেকে একটা হাত মেয়ের মাথায় রাখতেই আলো ঝাঁপিয়ে পড়ে তার বুকে। ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকে আলো বাবার শার্ট খামচে ধরে। আতায়ুর আলম মেয়ের মাথায় পরম মমতায় হাত বুলিয়ে দিতে থাকে। আলো কান্না মিশ্রিত কণ্ঠে বলে ওঠে, কুৎসিত হয়ে গিয়েছি আব্বু, কুৎসিত হয়ে গিয়েছি। নিস্তলার লিভিং রুমে মেহমানরা চলে এসেছে। মেহমান বলতে ফুয়াদ, জামিল এবং শামিনের দলের ছেলেরা। সবাই খাওয়া দাওয়া করছে। আজান আয়াত বোনের শ্বশুর বাড়িতে এই দ্বিতীয়বারের মতো এসেছে। শামিনের সাথে জড়তা এখনো পুরোপুরি কাটিয়ে উঠতে পারেনি তারা। মাথা নিচু করে রোস্ট থেকে মাংস খুঁটে খেতে ব্যস্ত তারা। শামিন দুজনের মাথায় হাত বুলিয়ে তাদের পাশেই একটা চেয়ার টেনে বসে। তারপর বলে ওঠে, বোনের শ্বশুর বাড়ি, বেশি বেশি খাবে শালারা। আজান আয়াত খেতে খেতে শামিনের দিকে তাকায়। দোলাভাই মজা করলে কেমন প্রতিক্রিয়া ব্যক্ত করতে হয় তারা জানে না। শামিন বলে, খাও। পাশ থেকে রনি বলে ওঠে, হ্যাঁ হ্যাঁ খাও, না খেলে আমি আসি তো, গলায় ছুরি বসিয়ে দেব। আয়াত বিষম খেয়ে কাঁচতে থাকে রনির কথায়। খাবার টেবিলে সবাই হেসে ফেলে। শামিন আয়াতের দিকে এক গ্লাস পানি এগিয়ে দেয়। পানি খেয়ে আয়াত ধাতস্থ হয়। কিছুক্ষণ পরে শামিন পরিবেশটা স্বাভাবিক করতে আজানকে বলে, কলেজে উঠেছো, গার্লফ্রেন্ড হয়নি কোনো? আজান লজ্জা পেয়ে মাথা নাড়ায়। শামিন আয়াতের দিকে তাকিয়ে বলে, আর তোমার? আয়াত ভীষণ লজ্জা পায়, নিচু স্বরে বলে। শামিন বলে, কাউকে মনে ধরলে বলবে। প্রেমের প্রস্তাব দিয়ে পেছনে ঘুরঘুর করতে হবে না, তুলে এনে বিয়ে পড়িয়ে দেব। আজান আয়াত চুপ করে থাকে। ফুয়াদ আজান আয়াতের দিকে তাকিয়ে বলে ওঠে, হ্যাঁ, ওই একটা কাজই তোমাদের দুলাভাই পারে, মেয়ে তুলে আনা। শামিন ফুয়াদের দিকে তাকিয়ে হেসে ফেলে। ফুয়াদ গম্ভীর কণ্ঠে বলে, বাচ্চাদের ভালো পরামর্শ দিতে হয়, দুলাভাই তুই ওদের। ভাগ্যিস আলো নেই এখানে, নয়তো তোর 12টা বাজিয়ে দিত এসব শুনলে। শামিন অপরাধী গলায় বলে, এখন মজাও করতে পারবো না? কি অদ্ভুত। আপনার ফোন বাজছে, ম্যানেজার ফোন দিচ্ছে।
বিছানার দিকে তাকিয়ে ঋতু বলে, ইলহাম ওয়াশরুমে শেভ করছিল। ওয়াশরুমের দরজা খোলা। মাথা ঘুরিয়ে ঋতুর দিকে তাকিয়ে বলে, রিসিভ করে কথা বলো। বলো, ব্যস্ত আছি। ঋতু অবাক হয়ে বলে, আমি হ্যাঁ, রিসিভ করো। ঋতু আমতা আমতা করে ফোনটা হাতে নিয়ে রিসিভ করে কথা বলে রেখে দেয়। আগে হলে ইলহাম তার ফোনে হাত দেওয়ার অপরাধে খুব বকে দিত, এখন কি না তাকে নিয়ে অফিসের কল উঠাচ্ছে। ঋতু আলমারি থেকে ইলহামের একটা পাঞ্জাবি বিছানার উপর রেখে বলে, সাদা পাঞ্জাবি বের করেছি, পরবেন? ইলহাম ততক্ষণে ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে আসে। ঋতুর শাড়ির আঁচলে মুখ মুছে নিয়ে বলে, কেন নয়? ঋতু মুচকি হেসে চলে যেতে নেয়। ইলহাম শক্ত করে ঋতুর হাত ধরে ফেলে, হ্যাচকা টান দিয়ে নিজের কাছে টেনে আনে। ঋতু চমকে ওঠে। বিছানায় একপাশে বসে ঋতুকে কোলের উপর বসিয়ে তার ডান হাত টেনে নিজের কাঁধের ওপর রাখে। ঋতু অস্ফুট স্বরে বলে, কি করছেন? ইলহামের দিক থেকে কোনো জবাব আসে না। সে তার স্ত্রীর ঘাড়ে আদর মাখিয়ে দিতে ব্যস্ত। ঋতু ছটফট করে নিজেকে ছাড়িয়ে নিতে চায়। তার অস্বস্তি বুঝতে পেরে ইলহাম জড়ানো কণ্ঠে বলে, চুপ করে বসো, শুধু চুমুই খাবো, ভয় পেও না। ঋতু চুপ করে থাকে। ইলহাম ঋতুর ঘাড় থেকে মুখ উঠিয়ে ঋতুর লাজুক মুখখানার দিকে তাকিয়ে বলে ওঠে, কেমন আছে আমাদের ছোট সোনা? তোমাকে কষ্ট দেয় আমার মতো? ঋতু মাথা নাড়ায়। ইলহাম ঋতুর গালে একটা চুমু খায়, তারপর বলে, এবার আমাকে একটা মেয়ে দেবে তুমি? আমি মেয়ে চাই। ঋতু অস্ফুট স্বরে বলে। আর যদি না দিতে পারি? ইলহাম সাথে সাথে বলে ওঠে। তাহলে পরের বার দেবে। ঋতু লজ্জা পেয়ে যায়। ইলহাম বলে, পরের বার না হলে তার পরের বার, তার পরের বার না হলে তার পরের বার, মোট কথা হাল ছাড়া যাবে না। ঋতু চোখ তুলে তাকাচ্ছে না। ইলহাম মুগ্ধ চোখে এই রমণীয় মেয়েটির লাজুক মুখের দিকে তাকিয়ে থাকে। এত মুগ্ধতা সে আগে কেন খুঁজে পেল না? স্বামীর হাত ধুয়ে উঠে পড়ে। আজান বলে, ভাইয়া আপুর জিনিসপত্র যা চেয়েছিলেন সব এনেছি। স্বামীন বলে, কোথায়? আজান আঙ্গুল তুলে দেখিয়ে দেয় সিঁড়ির কাছে একটা ট্রলি ব্যাগ রাখা। ফুয়াদ স্বামীনের দিকে তাকিয়ে বলে, এগুলো কি? স্বামীন মৃদু হেসে বলে, শ্বশুরবাড়ি থেকে যৌতুক নিয়েছি। কথাটা বলে স্বামীন ব্যাগটা উঠিয়ে নিয়ে সিঁড়ি বেয়ে উপরে ওঠে। তার ঘরের দরজার কাছে এসে সে একটা দৃশ্য দেখে দাঁড়িয়ে পড়ে। আলো তার বাবার কোলে মাথা রেখে চুপচাপ শুয়ে আছে। আতায়ুর আলম তার মেয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে গল্প করছে, যেন বাবা তার ছোট অবুঝ মেয়েকে রূপকথার গল্প শুনিয়ে ঘুম পাড়িয়ে দিচ্ছে। স্বামীন দৃশ্যটা দেখে এতটাই মুগ্ধ হয়েছে যে মুখ থেকে অস্ফুট স্বরে বেরিয়ে আসে, বাহ, কি সুন্দর! আমাকেও যেন আল্লাহ কন্যা সন্তান দেয়। ভেতরে ঢুকে বাবা মেয়ের এত সুন্দর মুহূর্ত সে নষ্ট করতে চায় না। তাই ট্রলি ব্যাগটা সে দরজার কাছে রেখেই চলে যায়। হাঁটুতে মাথা ঠেকিয়ে বসে আছে আলো। বাবা যতক্ষণ ছিল মনটা ভীষণ শান্ত ছিল। আতায়ুর আলম, আজান, আয়াত রাত 9টার দিকে বাড়িতে চলে গিয়েছে। আবারও ভীষণ খারাপ হয়ে গিয়েছে মনটা, খুব কান্না পাচ্ছে। স্বামী দরজার কাছে দাঁড়িয়ে থাকে কিছু মুহূর্ত। ঘড়িতে সময় রাত 11টা প্রায়। সারাদিনের ধকল শেষে সেও বেশ ক্লান্ত, একটু ঘুম দরকার। মনে মনে আল্লাহর কাছে দোয়া করতে থাকে সে। আল্লাহ, ওই পাগল মেয়েটা যদি আজ আমার মেজাজ খারাপ করে দেয়, তবুও যেন আমার রাগটা না ওঠে। প্লিজ আল্লাহ, এত একটু সুবুদ্ধি দিও ইয়া আসিয়াকে, আর আমাকে দিও একটু ধৈর্য। একটা গভীর নিঃশ্বাস ফেলে দরজা ঠেলে ভেতরে ঢোকে সে। কয়েক পলক আলোকে দেখে নিয়ে ঘুরে দাঁড়িয়ে দরজার ছিটকিনি তুলে দেয়। আলো মাথা তুলে তাকায় না। স্বামীন ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হয়ে গায়ের পাঞ্জাবিটা পাল্টে একটা টি শার্ট পরে নেয়। তারপর বেরিয়ে এসে পুনরায় আলোর দিকে তাকায়। একইভাবে হাঁটুতে মাথা ঠেকিয়ে গুটিয়ে বসে আছে। স্বামীন ভাবে ঘুমিয়ে পড়ল না তো? পড়তেই পারে, এই মেয়ের সব কিছু অগোছালো। আলোর দৃষ্টি আকর্ষণ করতে স্বামীন শব্দ করে ঘরের জানালার গ্লাস টেনে বন্ধ করে দেয়। বারান্দার দরজা ধপ করে লাগিয়ে দেয়। আলো ধীরে ধীরে মাথা তুলে স্বামীনের দিকে তাকায়। স্বামীন নাটকীয় ভঙ্গিতে বলে, সরি,
আলো কিছু বলে না, মাথা ঘুরিয়ে বিছানায় চোখ রাখে। ঈশিতা আর পরি রাত 9টার দিকে এসে বিছানার উপর কিছু ফুল আর ফুলের পাপড়ি ছড়িয়ে দিয়ে গিয়েছে। বিরক্তিতে আলো কপাল কুঁচকে রেখেছে। ঈশিতা আপু কিভাবে এত অপচের মতো কাণ্ড করতে পারে? শামিন আলোর দৃষ্টি অনুসরণ করে বিছানার দিকে তাকায়। কয়েক মুহূর্ত তাকিয়ে থেকে মৃদু স্বরে বলে, পরিষ্কার করে দিচ্ছি। বাড়ির কাউকে না ডেকে শামিন ফুলগুলো সরিয়ে নেয় বিছানা থেকে। তারপর ঝুড়িতে ফেলে দিতে দিতে বিড়বিড় করে বলে,